সেই রাতটা ছিল পূর্ণিমা। রং ছিল ফাল্গুনী হাওয়াতে। আকাশের গোল থালার মতো চাঁদটাকে দেখে রতন মাঝি কিশোর কুমারের গান গাইতে গাইতে তার সাধের নৌকা নিয়ে পাড়ের দিকে ফিরছে। আজ তার মনেও রং লেগেছে। বহুদিন পরে রতন মাঝি আজ নৌকা ভর্তি মাছ পেয়েছে। এই বিক্রি করে যা টাকা আসবে তাতে এই মাছটা চলে যাবে ভালো মতোই। মাছ ধরে জাল গোটাতে গোটাতেই চারিদিকে অন্ধকার নেমে এলো। কিন্তু তাও আজ রতন মাঝির কোনো তাড়া নেই ফেরার। মনের খুশিতে গঙ্গার উপর দিয়ে ধীরে সুস্থে দাঁড় বেয়ে চলেছে। নিকষ কালো গঙ্গার জলে পূর্ণিমার চাঁদের ছায়া পড়ে চারিদিকটা আলোকিত করে রেখেছে। পাড়ে পৌঁছে রতন মাঝি দেখলো পল্টু এসে দাঁড়িয়ে আছে। আজ এত মাছ উঠতে দেখে অন্য এক মাঝিকে দিয়ে আগেই তার ভাইপোকে পল্টুকে খবর দিয়েছিল যেন পাড়ে আসে, না হলে এত মাছ তার একার পক্ষে বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। বয়স তো 60 পেরিয়ে গেল, আর শরীরে জোর নেই আগের মতো। পল্টু নৌকাটাকে পাড়ে তুলে খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে দিল। মাছগুলো সব চাদরে মুড়ে ভালো করে পুঁটলি বেঁধে রতন মাঝি একটা মাথায় নিল, আর একটা পুঁটলি পল্টুর মাথায় চাপিয়ে দিল। কাকা তাড়াতাড়ি চলো, এতটা রাস্তা জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে, অনেক রাত হয়ে গেছে বলে পল্টু রতন মাঝিকে তাড়া দিল। সামনে প্রায় 4 মাইল রাস্তা এক গভীর জঙ্গলের ভিতর দিয়ে চলে গেছে। সেই রাস্তা পেরিয়ে আনন্দপুর গ্রামের শুরু। তারপর আরো 1 মাইল গেলে রতন মাঝির বাড়ি। রাতের নানা রকম হিংস্র জন্তু জানোয়ার ভয়ে এই জঙ্গল পেরোনোর সাহস গ্রামের কোনো লোকই করে না। তার উপর গ্রামগঞ্জে যা হয়, ভূতের ভয় তো আছেই। বছর 20 আগে এই জঙ্গলেই এক বন কুকুর আক্রমণ করেছিল রতন মাঝিকে। এরকমই এক রাতে মাছ ধরে ফেরার সময়। সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেলেও শেষ পর্যন্ত লড়াই করে সেটাকে মেরে কাঁধে ঝুলিয়ে সেদিন বাড়ি ফিরেছিল রতন মাঝি। সেই ক্ষতের দাগ আজও আছে শরীরে, কিন্তু তারপর থেকে এই জঙ্গলের প্রতি ভয়টা চলে গেছিল। একমাত্র রতন মাঝি পারে রাতের অন্ধকারে এই জঙ্গল পেরোতে। এক হাতে মাথায় মাছের পুঁটিটা ধরা, আরেক হাতে একটা টর্চ জেলে আগে আগে রতন মাঝি চলছে গান গাইতে গাইতে, আর পিছনে পল্টু চলেছে ভয়ে ভগবানের নাম জপতে জপতে। তখন 2 মাইল রাস্তা প্রায় অতিক্রম করে ফেলেছে তারা জঙ্গলের ভিতর দিয়ে। হঠাৎ রতন মাঝি গান বন্ধ করে দাঁড়িয়ে গেল। কি হলো কাকা, আবার দাঁড়ালে কেন? পল্টু বেশ জোরেই বলে উঠল। সাথে সাথে রতন মাঝি মুখে আঙুল দিয়ে পল্টুকে চুপ করতে বলল। তারপর ফিসফিসে করে বলল, কোনো শব্দ শুনতে পেলি? একটা পায়ের আওয়াজ। পল্টু ভয়ের গলায় বলল, কই না তো, কিছু শুনলাম না তো। মনে হচ্ছে কাছাকাছি কোনো জন্তু জানোয়ার আছে। আমি পাতার উপর দিয়ে চললে যেরকম আওয়াজ হয় সেরকম একটা খুব দ্রুত চলে যাওয়ার আওয়াজ পেলাম। এরকম পায়ের আওয়াজ তো খুব ভারী শরীরে কোনো জন্তু চললে হয় বলে রতন কাকা টর্চটি এদিক ওদিক ঘোরাতে লাগলো, কিন্তু কিছুই সেরকম চোখে পড়ল না। রাতের ওরকম সব শব্দই বেশি জোরে মনে হয়। ও কোনো কুকুর শিয়াল হবে। তাড়াতাড়ি চলো কাকা, এখনো অনেকটা পথ বাকি বলে পল্টু এবার রতন মাঝির হাত থেকে টর্চটা নিয়ে আগে এগিয়ে গেল। রতন মাঝিও আর কিছু না বলে পল্টুর পিছন পিছন হাঁটা দিল। পল্টু প্রায় দৌড়ানোর মতো করে জোরে জোরে পা ফেলে জঙ্গলটা পার করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কাকা, আর আমি এত রাতে এই জঙ্গলে ঢুকবো না, এই প্রথম আর এই শেষ বলে পল্টু পিছন ঘুরতে দেখে কাকা নেই। টর্চটা জঙ্গলের দিকে তাক করে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো পল্টু, কিন্তু না, তার কাকা রতন মাঝির দেখা নেই। মুহূর্তে ভয়ে পল্টুর সারা শরীর ঠান্ডা হয়ে গেল। কাকা কাকা করে 15 মিনিট চিৎকার করে উঠল।
জঙ্গল থেকে কেউ বেরিয়ে এলো না। পল্টু মাছের পুঁটলি সেখানেই রেখে দৌড় মারল বাড়ির দিকে। হাঁপাতে হাঁপাতে বাড়ি পৌঁছতেই রতন মাঝির বউ সন্ধ্যারানী বলে উঠল, কিরে পল্টু, হাঁপাচ্ছিস কেন? তোর কাকা কই? জানি না, আমার পিছন পিছনই তো আসছিল, কিন্তু জঙ্গল থেকে বেরিয়ে পিছন ফিরে দেখি কাকা নেই। অনেকক্ষণ অপেক্ষা করলাম, বেশ কয়েকবার কাকা বলে ডাক চিৎকারও করলাম, কিন্তু কাকাকে পেলাম না। বলে পল্টু কাঁদতে শুরু করলো। এ কি সর্বনেশে কথা! ওই জঙ্গল থেকে তোর কাকা বেরোয়নি? কে কোথায় আছো, শিগগিরই আসো! বলে পল্টুর কাকিমা চিৎকার করতে লাগলো। পাশের মন্দির চত্বরে বসে তখন গ্রামের বিশু, তপন, রানা আর কেষ্টা তাস খেলছিল। সন্ধ্যারানীর চিৎকার শুনেই সকলে ছুটে এলো। বিশু বলল, কি হয়েছে কাকিমা? আরে তোদের কাকা মাছ ধরে ওই জঙ্গল থেকে ফিরছিল, সাথে পল্টুও ছিল, কিন্তু এই পল্টু খেয়ালই করেনি যে তোদের কাকা পিছনে আসছে না। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এখনো মানুষটা ফিরল না। আমার মন বলছে কিছু একটা অঘটন ঘটেছে। বলে রতন মাঝির বউ কাঁদতে শুরু করলো। বিশুরা নিজেদের ভিতর একটু মুখ চাওয়াচাই করে নিল, কারণ এত রাতে ওই জঙ্গলে ঢোকার সাহস তাদেরও নেই। তাও সন্ধ্যারানীকে সান্ত্বনা দিয়ে তাপস বলল, দাঁড়াও কাকিমা, দেখছি কি করা যায়। তপন রানা আর কেষ্টকে বলল, তাড়াতাড়ি গ্রামের আরো সবাইকে খবর দে। তপন, বিশু, রানা, কেষ্ট আর গ্রামের আরো প্রায় 10 জন হৈ হৈ করতে করতে হাতে লাঠি আর টর্চ নিয়ে সেই জঙ্গলে প্রবেশ করলো। শেষ যে জায়গায় পল্টুর সাথে রতন মাঝি এসেছিল সেই জায়গা পর্যন্ত গ্রামের লোক গিয়েও রতন মাঝির কোনো খোঁজ পেল না। শেষে সিদ্ধান্ত হলো, কাল সকালে দিনের আলোতেই খোঁজ করতে হবে। এখন আর খুঁজে কোনো লাভ নেই। ফেরার সময় বিশুরা স্থানীয় থানায় একটা নিখোঁজ ডায়েরি করে এলো, যদিও জানে পুলিশের থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা কম, কারণ ওই থানায় একজন বড়বাবু, একজন মেজবাবু আর 2টি মাত্র লাঠিধরি কনস্টেবল রয়েছে। তারা এই রাতে কোনো মতেই ওই জঙ্গলে ঢুকবে না। বড়বাবু বলেই দিলেন, কাল সকালের আগে কিছু করা যাবে না। সেই রাতটা সারা গ্রামের লোকই খুব উৎকণ্ঠায় ভিতর কাটলো, কারণ রতন মাঝি আদপপ্রান্ত একজন ভালো মানুষ ছিল, তাই তাকে সবাই ভালোবাসতো। বিশেষ করে পল্টু নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছিল না। বাবা মা মারা যাওয়ার পরে এই কাকাই তাকে আগলে রেখে বড় করেছে, আর আজ সে সাথে থাকা সত্ত্বেও কাকাকে হারিয়ে ফেলল। পরের দিন সকালে থানার বড়বাবুর সাথে 2 জন কনস্টেবল, বিশুরা আর গ্রামের প্রায় 30 জন লোক ঢুকলো সেই জঙ্গলে। প্রায় 2 ঘন্টা খোঁজাখুঁজির পরে পল্টু হঠাৎ চেঁচিয়ে বলে, ওই যে কাকার মাছের পুঁটলি পড়ে আছে ঝোপের ধারে। সাথে সাথে সবাই সেই দিকের ঝোপঝাড়ের ভিতর গিয়ে খুঁজতে শুরু করলো। মিনিট 5 পরেই প্রথমে একটা কাটা আঙ্গুল নজরে আসে বিশুর। তারপরে আরো একটু সামনে গিয়ে এগোতেই সে এক ভয়ানক দৃশ্য। চারিদিকে চাপ চাপ রক্ত, মাটিতে এক বটগাছের নিচে একটা আধ খাওয়া পা আর কিছু মাংসপিণ্ড দলা হয়ে পড়ে আছে, আর রতন মাঝির মুন্ডুটা আটকে আছে এক ঝোপের উপর। চোখ দুটো বিস্মারিত হয়ে খুলে আছে, তাতে আতঙ্কের ছাপ স্পষ্ট, যেন মরার আগে কোনো কিছু দেখে প্রচন্ড ভয় পেয়েছিল। সেই দৃশ্য দেখে পল্টু সেখানেই মাথা ঘুরে পড়ে গেল। ঘটনা 2। অরুণ মুখার্জি আর অমিত তালুকদার দুজনই যাকে বলে ছোটবেলার থেকেই অন্তরঙ্গ বন্ধু। কলকাতার মানিকতলা এলাকায় পাশাপাশি পাড়াতেই বাড়ি। অরুণ একটি কলেজের ইতিহাসের অধ্যাপক আর অমিত হচ্ছে এক ইউনিভার্সিটির লাইব্রেরিয়ান। দুজনেরই বয়স 33 বছরের কাছাকাছি। দুজনের ভিতর মিলের চেয়ে অমিলই বেশি, তাই ঝগড়া হয় কথায় কথায়। কিন্তু মিল শুধু 2 জায়গায়, আর সেটা হলো নতুন নতুন জায়গা এক্সপ্লোর করে দেখা আর অবিবাহিত থাকার দূর প্রতিজ্ঞা।
এখানে যে সময়ের কথা বলা হচ্ছে তা ২০০১ সাল। কি ব্যাপার ভাই, এত সকাল সকাল কি মনে করে? সকালের চাটাও তো এখনো খেয়ে উঠতে পারলাম না, বলে অরুণ দরজাটা খোলা রেখেই চায়ের কাপটা নিয়ে সোফায় এসে বসলো। অমিত হাতে একটা খবরের কাগজ আর মুখে একগাল হাসি নিয়ে চেয়ারে বসেই বলতে শুরু করলো, দারুণ খবর বেরিয়েছে আজ। আজ আমার এতদিন ধরে বলে আসা কথাগুলোর প্রমাণ আমার হাতের এই সংবাদপত্রে আছে। এই শুরু হলো সকাল সকাল তোর আজগুবি গল্পের বৃষ্টি, বলে অরুণ আবারও চা খাওয়াতে মন দিল। আজকে আমি বলছি না কোনো আজগুবি কথা, আমার হাতের এই কাগজে কি বেরিয়েছে আগে শোন। হেডিংটা দেখ, মানুষ খেকুর আবির্ভাব। মুর্শিদাবাদের আনন্দপুর নামক এক গ্রামে পরশু সন্ধেবেলায় এক জেলে গঙ্গায় মাছ ধরে বাড়ি ফিরছিল। নদী থেকে গ্রাম আসার রাস্তায় এক ৪ মাইলের জঙ্গল পেরিয়ে আসতে হয়। সেই রাস্তা দিয়েই আসার সময় মাঝ রাস্তা থেকে হঠাৎই তিনি উধাও হয়ে যায়। সেই রাতে অনেক খুঁজেও তাকে পাওয়া না যাওয়ার পরের দিন স্থানীয় থানার পুলিশ আর গ্রামের লোক সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে সেই জেলের আধ খাওয়া দেহ ও তার কাটা মুন্ডুর সন্ধান পায় এক ঝোপের ভিতরে। পোস্টমর্টেম রিপোর্ট বেশ কিছু অবিশ্বাস্য তথ্য সামনে আসে। কোনো অজানা হিংস্র প্রাণীর আক্রমণে এই ঘটনাটি ঘটেছিল। অবশিষ্ট দেহাংশে নখের যে দাগগুলো পাওয়া গেছে তার সাথে কোনো প্রাণীর নখের দাগের মিল নেই। আর বিশেষজ্ঞদের মতে ওই জঙ্গলে আমরা মানুষকে প্রাণী বলতে যা বুঝি সেসব বাঘ, সিংহ এরকম প্রাণীর থাকার কোনো সম্ভাবনাই নেই। সারা গ্রামের লোকজন এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন। আপাতত পুলিশের পক্ষ থেকে জঙ্গলে কাউকে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। জেলার পুলিশ সুপার নিজে পুরো ব্যাপারটা তদন্ত চালাচ্ছে। খুব দ্রুত আসল সত্যি খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন তিনি। খবরটা পড়েই অমিত কাগজটা অরুণের দিকে বাড়িয়ে দিল। অরুণও একটু চোখ বুলিয়ে নিয়ে বলল, দেখ, আমার তো মনে হয় ওই কোনো বানানো গল্প, অন্য কোনো রহস্য আছে। এরকম কোনো মানুষক্ষেপ থাকলে আরও মানুষ আর জীবজন্তু হারিয়ে যাওয়ার খবর পাওয়া যেত ওই এলাকা থেকে। এরকম ঘটনা যে প্রথম তা কিন্তু নয়, বলে একটা রহস্যের হাসি হাসলো অমিত। এরকম কি আগেও হয়েছে নাকি? কই, কাগজ দেখিনি, এরকম কোনো খবর এর আগে, বলে অরুণ একটু ভুরু কুঁচকালো। অমিত একটু গলা খাকারি দিয়ে বলতে শুরু করলো, তাহলে মন দিয়ে শোন একটা ইন্টারেস্টিং গল্প। বেশ কয়েক মাস আগে আমাদের ইউনিভার্সিটির লাইব্রেরিটা নতুন করে সাজানো হচ্ছিল। সেই সময় ১০০-১৫০ বছর পুরনো বেশ কিছু মূল্যবান বই পাওয়া গেল। তার ভিতরেই একটা খুব অদ্ভুত বই পাই, নরপিশাচের ইতিকথা। একজন অচেনা লেখকের লেখা, নাম চন্দ্রদেব রায়। এক রাতের ভিতর আমি পুরো বইটা পড়ে শেষ করি। পৃথিবীর আদিমকাল থেকে বইটা লেখার সময়কাল অর্থাৎ ১৯১০ সাল পর্যন্ত সারা পৃথিবীতে যত এরকম নরপিশাচ সম্পর্কিত ঘটনা ঘটেছে সব ঘটনার উল্লেখ আছে। রীতিমতো গবেষণা করেছিলেন লেখক এই বিষয়ে। তার ভিতর দুটো ঘটনা তোকে শোনাই। এক আজ থেকে প্রায় ২৪৪ বছর আগের পলাশীর যুদ্ধের সময়কার ঘটনা। সিরাজউদ্দৌলার হারের পর বেঁচে ফেরা সৈন্যরা তখন তাদের নিজের নিজের বাড়ি ফিরছিলেন। কিন্তু সেই ফেরার পথে ঠিক আজকের কাগজে যে জঙ্গলটার কথা বলা হয়েছে সেই জঙ্গলটা পেরোনোর সময় কিছু সৈন্য নিখোঁজ হয়ে যায়। সে নিয়ে সেই সময় খুব বেশি হইচই না হলেও কিছুদিন পরে জঙ্গলে গাছ কাটতে গিয়ে স্থানীয় এক গ্রামবাসী কিছু আধ খাওয়া দেহ, কাটা হাত পা, মুন্ডু দেখতে পায়। পোশাকগুলো যা পরে ছিল সব সৈন্যের পোশাক। তারপর এই খবর রাষ্ট্র হতে বেশি দেরি হলো না। চারদিকের গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইংরেজদের কাছেও এই খবর যায়। রবার্ট ক্লাইভ নিজে ৩ জনের একটি টিম পাঠান
এর কারণ অনুসন্ধানের জন্য। কিন্তু সেই টিমের দুজনও নিখোঁজ হয়ে যান আর একজন কোনো রকমে বেঁচে ফেরেন। তিনি যা বর্ণনা করেন তাতে সকলের চক্ষু চরগাছা হয়ে উঠল। বিশাল দানবাকৃতির এক হিংস্র প্রাণীর সাক্ষাৎ পান তারা। জঙ্গলের ভিতরে কালো লোমশ চেহারা, মানুষের মতো দুই হাত পা বিশিষ্ট, ছুরির মতো ধারালো দাঁত আর লম্বা লকলকে জিভ। অত্যন্ত ক্ষিপ্রতার সাথে তাদেরকে লড়াই করার কোনো সুযোগ না দিয়েই দুজনকে তুলে নিয়ে চলে যায় এক গাছের উপরে। আর তৃতীয় জন কোনো রকমে এক ঝোপের ভিতর লুকিয়ে পড়ে। নিজের প্রাণ বাঁচানোর পরে তিনি পালিয়ে আসেন। কিছুদিন সেই মানুষকে সন্ধান চালালেও লোকবলের অভাবে ইংরেজদের তরফ থেকে অনুসন্ধান কাজ বন্ধ করে দেওয়া হয়। আর এই ঘটনার কথাও চেপে দেওয়া হয় যাতে আর আতঙ্কের পরিবেশ তৈরি না হয়। তবে কানাঘুষোয় এই নরপিশাচের কাহিনী বেশ কিছুদিনের আশেপাশে অঞ্চলের লোকমুখে ঘুরেছিল। আর দ্বিতীয় ঘটনাটি ঘটে প্রথম ঘটনার ঠিক 100 বছর পরে। এই জঙ্গলেই আবারও সেই কিছু মানুষের মৃত্যু আর আধখাওয়া দেহ উদ্ধার হয় ওই জঙ্গলের গভীর থেকে। এবারও ইংরেজরা তদন্ত শুরু করে। তবে মাসখানেক তদন্ত করার পরেও কিছুই খুঁজে পায়নি তারা। তবে আবার নরপিশাচের কাহিনী জনমানুষে বেশ আলোড়ন ফেলে দেয়। লেখকের মতে নরপিশাচরা হলো শয়তানের দাস। মাটির নিচে নরক থেকে তারা মাঝে মাঝেই উঠে এসে এই ধরনের ঘটনা ঘটায় যাতে আরও বেশি মানুষকে মেরে নরকে টেনে নিয়ে গিয়ে শয়তানের দাসে পরিণত করা যায়। আজ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে এরকম অনেক ঘটনার উল্লেখ পাওয়া যায় এই বইতে। অরুণ এতক্ষণ চুপ করে শুনছিল, আর চুপ করে থাকতে না পেরে বলে উঠল, তুই তো একজন শিক্ষিত লোক, তোর কি মনে হয় এসব স্বর্গ নরক বলে আদৌ কিছু আছে? আর আমি এ যাবৎকাল ভারতবর্ষের ইতিহাস নিয়ে গবেষণা করে চলেছি, কোথাও তো এই ধরনের ঘটনার কথা পড়িনি। বোঝাই যাচ্ছে লেখকও তোর মতো অতিরিক্ত কল্পনা প্রবল, তাই যা পেরেছে লিখেছে। শোন, অসম্ভব বলে কিছু হয় না। আমি আমার মনকে সব সময় খোলা রাখি, তোর মতো বায়াসড নয়। আর শুধু বই নয়, তারপরে 1920 সালে 22শে সেপ্টেম্বর তৎকালীন বহুল প্রাচীত এক খবরের কাগজেও এরকম একটা খবর বেরিয়েছিল এই জঙ্গলটা নিয়েই। দুজন ইংরেজ অফিসার লঞ্চে করে গঙ্গা দিয়ে কলকাতা থেকে ফারাক্কার দিকে যাচ্ছিল। কিন্তু তারপরে দুদিন কেটে যাওয়ার পরেও তারা নিজেদের গন্তব্যস্থানে না পৌঁছালে চারিদিকে খোঁজ শুরু হয় এবং শেষমেশে এই জঙ্গলের কাছে নদীর পাড়ে লঞ্চটিকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ওই দুই ইংরেজ অফিসার, লঞ্চের চালক, তার সহকারী, কারোরই কোনো চিহ্ন নেই। পরে 6 দিন ধরে সেই জঙ্গলে তল্লাশি করে কিছু কিছু দেহের অংশ পাওয়া যায়। প্রাথমিক দিকে ইংরেজ শাসকেরা এটাকে স্বাধীনতা বিপ্লবীদের কাজ ভাবলেও পরবর্তীকালে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে জানা যায় কোনো হিংস্র জন্তুর আক্রমণে মৃত্যু হয়েছে। দ্বিতীয় ধাপে আবার তল্লাশি অভিযান শুরু হয়, কিন্তু কোনো রকম জন্তুর পায়ের ছাপ মেলেনি। শুধু পাওয়া যায় এক অস্বাভাবিক বড় মানুষের পায়ের ছাপ। কিন্তু সেই সময় প্রবল স্বাধীনতা সংগ্রাম চলছে। ইংরেজ শাসকেরা সেই নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় এই ঘটনাটি শেষ পর্যন্ত ধামাচাপায় পড়ে যায়। তাহলে কি বুঝলে ভাইয়া? কথায় আছে, জানো তো, যা রটে তা কিছু তো বটে। এটুকু বুঝলাম, কিছু তো একটা রহস্য আছে এই জঙ্গলে। তবে তা নরপিশাচ কিনা সেটা আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করব না, বলে অরুণ সোফা থেকে উঠে গেল। অমিত বলল, সামনেই তো দুর্গাপুজো, আমারও ইউনিভার্সিটির ছুটি, তোরও কলেজ ছুটি, অনেকদিন তো কোথাও যাওয়া হয়নি। হয়ে যাক তাহলে একটা মুর্শিদাবাদ ট্যুর, হ্রদ দেখাও হবে, কলা বেচাও হবে। কথাটা মন্দ বলিসনি, যাওয়া যেতেই পারে। হাজারদুয়ারিতে একবার সিরাজউদ্দৌলার ইতিহাসটা আমার জ্বালিয়ে নেওয়া যাবে।
আর তোর এই গল্পটাও যে আজগুবি সেটাও প্রমাণ করা যাবে। এই বলে হাসতে শুরু করে দিল অরুণ। রাত 10:30টায় প্রায় 30 মিনিট দেরিতে ভাগীরথী এক্সপ্রেস মুর্শিদাবাদ স্টেশনে এসে পৌঁছালো। অমিত আর অরুণকে ট্রেন থেকে নামতে দেখি সাজিদ একগাল হাসি নিয়ে এগিয়ে এলো। স্যার কেমন আছেন? অরুণের উদ্দেশ্যে কথাটা বলেই সাজিদ ঝটপট তার হাত থেকে ব্যাগটা নিয়ে নিল। সাজিদ অরুণের কলেজের ছাত্র, সদ্য ইতিহাসে মাস্টার্স পাস করেছে। মুর্শিদাবাদী বাড়ি হাজারিদুয়ারিতে আছে। আরে একটাই তো ব্যাগ, আমি নিয়ে যেতে পারবো। অরুণ একটু অপদস্থ হয়ে পড়ল। আরে স্যার এত কিন্তু কিন্তু করবেন না। অমিতকে দেখিয়ে অরুণ বলল, তোমার সাথে আলাপ করিয়ে দিই, এই আমার বন্ধু অমিত, হাওড়া ইউনিভার্সিটির লাইব্রেরিয়ান। নমস্কার স্যার, আমি সাজিদ। আপনার কথা এর আগে দু একবার অরুণ স্যারের মুখে শুনেছি। আপনি তো অজানা কাল্পনিক প্রাণীদের নিয়ে গবেষণা করেন। আমারও বেশ ইন্টারেস্টিং লাগে এই ব্যাপারগুলো। বাহ, তাহলে দেখো অরুণ, আমার আরেকজন পার্টনার পেয়ে গেলাম, বেশ জমে যাবে। তবে এখন খিদেতে পেট চুচু করছে, বলে অমিত পেটে হাত বোলাতে লাগলো। হাসতে হাসতে সাজিদ বলল, হ্যাঁ হ্যাঁ চলুন, বাইরে টোটো দাঁড়িয়ে আছে আর বাড়িতে মা খাবার নিয়ে রেডি। তোর এই খাই খাই ভাবটা আর গেল না। বিরক্তির চোখে অমিতের দিকে কটমট করে তাকালো অরুণ। সেদিন রাতে সাজিদের বাড়িতে চিকেন আর রুটি দিয়ে জম্পেশ খাওয়া দাওয়া হলো। বুঝলে সাজিদ, বহুদিন পরে এরকম সুস্বাদু চিকেনের ঝোল খেলাম, মন ভরে গেল। বলি একটা বড় ঢেকুর তুলল অমিত। তুই কি এখানে খেতে এসেছিস? নিজেই লাফালাফি নরপিশাচ করে আর এখন খাই খাই নিয়ে ব্যস্ত। অরুণের বিরক্তি চরমে উঠে গেল। অরুণকে খেপে যেতে দেখে অমিত এবার একটু সিরিয়াস হয়ে গেল। সাজিদ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কিসের নরপিশাচ স্যার? আরে আর বলো না, কাগজে কি না কি বেরিয়েছে এখানের আনন্দপুর গ্রামকে নিয়ে। তার উপর ভিত্তি করে আমার এই বন্ধুটি বিগত 200 বছরের ইতিহাস তোলপাড় করে ফেলল। এর আগেও নাকি এই জঙ্গলে এরকম মানুষ খাওয়ার ঘটনা ঘটেছে। নাকি নরপিশাচ রয়েছে ওই জঙ্গলে। সব বুঝলু কি ব্যাপার? আমার নিজের তো প্রধান উদ্দেশ্য হাজারদুয়ারির ইতিহাসটা আরেকবার জ্বালিয়ে নেওয়া। তবে আমি তো ওই নরপিশাচ নিয়ে গবেষণা করতে এসেছি এখানে, বলে হাসতে লাগলো অরুণ। সাজিদ শুনে একটু গম্ভীর হয়ে বলল, অমিত স্যার কিন্তু কথাটা খুব একটা খারাপ বলেনি। ওই জঙ্গল নিয়ে কিন্তু অনেক রকম রটনাই আছে চারিদিকে। শেষে সাজিদ তুমিও, তোমায় তো যথেষ্ট যুক্তিবাদী ছেলে বলে জানি, তুমিও এই পাগলদের দলে বিললে? অরুণ বেশ অবাক হয়েই বলল, স্যার আমিও এসব নরপিশাচের কথায় বিশ্বাস করি না, তবে কিছু একটা গন্ডগোল আছে ওই জঙ্গলটায়। আমি আমার দাদুর মুখেও শুনেছি, শুয়ে শুয়ে বছর ধরে ওই জঙ্গলটা নিয়ে অনেক গল্প তৈরি হয়েছে। কোনটা সত্যি কোনটা মিথ্যে তা অবশ্য জানি না। আগে তো শুনেছি জঙ্গলটা আরো বিরাট এলাকা জুড়ে বিস্তৃত ছিল, এখন এর পরিধি অনেক ছোট হয়ে গেছে। অমিত সাথে সাথে বলে উঠল, আচ্ছা ইতিহাসের কথা না হয় ছেড়েই দিলাম, বর্তমানে যে একজনের মৃত্যু ঘটল তার কি ব্যাখ্যা দেবে তুমি? পোস্টমর্টমের রিপোর্ট তো পরিষ্কার লেখা, একটা অজানা কোনো প্রাণীর আক্রমণে এটা হয়েছে। পুলিশও এখনো পর্যন্ত কিছু বের করতে পারেনি। সাজিদ একটু অবাক হয়ে অমিতকে বলল, একটা মৃত্যু কোথায়, দুটো তো। অমিত চমকে উঠে বলল, বলো কি? কাগজে তো একজনের কথাই লেখা আছে। কাগজওয়ালারা তো ওরকমই। ওই আনন্দপুর গ্রামের থেকে প্রায় 5 কিলোমিটার দূরে এক মাতাল মধ্যবয়স্ক লোক নেশার ঘোরের ভিতর ওই জঙ্গলে সবার নজর এড়িয়ে ঢুকে পড়ে দুপুরে। তারপরে তার আর খোঁজ নেই কোনো। পুলিশও এখন আর সাহস করে জঙ্গলে ঢুকছে না। ধরে নেওয়া হয়েছে তারাও একই পরিণত হয়েছে। তার মানে তো ব্যাপারটা বেশ রহস্যময় হয়ে উঠেছে বলা যায়। অরুণ এবার একটু গম্ভীরভাবেই বলল, তাহলে দেখলে তো ব্যাপারটা মোটেও খুব সোজা নয়, যথেষ্ট জটিল।
আমার দূর বিশ্বাস ওই জঙ্গল কোনো সাধারণ জঙ্গল নয়। ওই জঙ্গলই কোথাও না কোথাও আছে নরকের প্রবেশপথ। বলি খুব সিরিয়াস হয়ে গেল অমিত। সাজিদ প্রশ্ন করল, নরকের প্রবেশপথ মানে? মানে এত জার্নির ক্লান্তির পরে এরকম ভরপেট চিকেন খেয়ে অমিতের পেট গরম হয়েছে বলে অরুণ হেসে উঠল আবার। অমিত বেশ রেগে গিয়ে বলতে শুরু করলো, দেখ অরুণ, এইসব নিয়ে একদম ফাজলামো নয়। তুই কি জানিস এই পৃথিবীতে এরকম 7টা নরকের প্রবেশপথ আছে, যাকে ইংরেজিতে বলা হয় 7 গেটস অফ হেল। এগুলো বহু শিক্ষিত মানুষেরাও বলে গেছেন, নয়তো লিখে গেছেন তাদের বইতে। এই পৃথিবীর ঠিক নিচে রয়েছে আরেক পৃথিবী। সেই পৃথিবী ভীষণ ভয়ঙ্কর। সেখানে জ্বলন্ত আগুন কখনো নেভে না। সারাক্ষণ তীব্র আর্তনাদে চারিদিক আনন্দলিত হচ্ছে। সেই পৃথিবীকেই বলা হয় নরক। কথিত আছে সেই নরক থেকেই মাঝে মাঝে নরপিশাচরা উঠে এসে তাদের উদর তৃপ্তি করে আর মৃত মানুষটার আত্মাকে টেনে নিয়ে যায় নরকে। সব ধর্মেই এর উল্লেখ আছে। শুনেই তো কিরকম ভয় লাগছে স্যার। সাজির চোখ বড় বড় করে বলল, এবার আর কল্পনার ফানুস না উড়িয়ে শুয়ে পড়া যাক। কাল সকাল সকাল হাজারদুয়ারিতে উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে বলে অরুণ শুয়ে পড়ল। অমিত আর সাজিদও আরো কিছুক্ষণ গল্প করে শুতে চলে গেল। হাজারদুয়ারি দেখে বেরিয়ে অরুণ অমিতকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলতো, এই 1000টা দরজার ভিতর কটা দরজা নকল? কিছুক্ষণ মাথা চুলকে অমিত বলল, এই রে ভুলে গেছি। সাজিদ সাথে সাথে বলে উঠল, স্যার 100টা। ভেরি গুড। বুঝলি অমিত, আগে যে ইতিহাসটা চোখের সামনে রয়েছে সেটা নিয়ে পড়াশোনা কর। অনেক কিছু জানার আছে। অমিত কোনো উত্তর না দিয়ে সাজিদকে বলল, ভাই সাজিদ, এখান থেকে ওই আনন্দপুরের জঙ্গল কত দূরে? খুব বেশি দূরে নয়, মাত্র 22 কিলোমিটার। যাবেন? তো চলুন ঘুরিয়ে আসি। সাজিদ বেশ উৎসাহের সাথেই বলল। অরুণ একটু খোঁচা মেরে বলল, এর সাথে বেশি তাল মিলিও না সাজিদ, পাগল হয়ে যাবে। অমিত রেগে গিয়ে গটগট করে এগিয়ে গেল। আনন্দপুর গ্রামে যখন অমিতটা পৌঁছালো, দুপুর তখন 12টা। রাস্তায় একটা দুটো লোকের দেখা গেল। শান্ত পরিচ্ছন্ন একটি গ্রাম। নতুন লোক দেখে কেউ কেউ কৌতূহলী হয়ে আশেপাশের বাড়ি থেকে উঁকি মেরে যাচ্ছে। অমিত সাজিদকে বলল, সেই জঙ্গলটার দিকে চলো। হ্যাঁ স্যার, চলুন। আরো 1 মাইল হাঁটা পথ। ওই দেখুন দূরে জঙ্গলের শুরু হচ্ছে বলে হাত দিয়ে দূরে এক ঘন সবুজের রেখার দিকে দেখালো সাজিদ। জঙ্গলের কাছাকাছি আসতেই দেখা গেল একটা পুলিশ আউটপোস্ট রয়েছে জঙ্গলে ঢোকার রাস্তার মুখেই। একজন বয়স্ক কনস্টেবল বন্দুক হাতে সেখানেই বসে ঢুলছে। অমিত বলল, চলো ভাইয়া সাজিদ, এই সুযোগ। দিনের আলোয় জঙ্গলের ভিতরটা একবার দেখে আসি, যদি সেই নরকে যাওয়ার রাস্তা খুঁজে পাওয়া যায়। তুমি এমনি এত প্রাণী হত্যা করে মুরগি আর পাঁঠার মাংসে খেয়েছ যে এমনি তোমার নরকেই স্থান হবে। এত তাড়া কিসের? অরুণ বলে মিষ্টি মিষ্টি হাসতে লাগলো। হঠাৎ গগনভেদী এক ভয়ঙ্কর আওয়াজে চারিদিক কেঁপে উঠল। জঙ্গলের ভিতর যেন কেউ তার স্বরে গর্জন করছে। পুলিশটা তড়াক করে ঘুম থেকে উঠে বন্দুক হাতে দাঁড়িয়ে পড়ল। ভয়ে তার মুখ শুকিয়ে গেছে। অরুণরাও ভীষণ ভয় পেয়ে গেল, কারণ এই আওয়াজের সাথে কোনো প্রাণীর আওয়াজের মিল নেই। এর পরবর্তী ঘটনা পরের এপিসোডে নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব।